কত রে? 11/1/2024। তো প্রপাগেটিভ ওয়েভ মানে হচ্ছে চল তরঙ্গ, যে তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে। তাহলে প্রথম আমরা জানার চেষ্টা করব তরঙ্গ কাকে বলে। এগুলো জানতে গেলে তরঙ্গ কাকে বলে আমরা আগে জানবো। তরঙ্গ কাকে বলে এই জিনিসটা জানবো। সেকেন্ড জানবো যে কত ধরনের তরঙ্গ হয়, কত ধরনের তরঙ্গ হয়, তরঙ্গের কিছু ধর্ম। তারপরে এই যে চলতরঙ্গ আমরা বলছি, সেই চলতরঙ্গের সমীকরণ। এই সমস্ত জিনিস এই চ্যাপ্টারের বিষয়। এবং এইটা পড়ার পর আমরা চলে যাব শব্দ তরঙ্গে। শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গটাও একটা চলতরঙ্গ। কারণ শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবং সেই শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা পড়ব শব্দ তরঙ্গের বেগ কত হতে পারে, বেগ কত, মানে বেগের ফর্মুলা কি। তারপর আমরা দেখব এই বেগটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই সমস্ত টপিকগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব বিষয়ের উপর নির্ভর করে। এই সমস্ত টোটাল ছোট 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 অনেকগুলো জিনিস আমরা পড়ব। তার আগে আমরা একটু মানে জিনিসটা বুঝে নেব যে তরঙ্গ অ্যাকচুয়ালি কি জিনিস। এটা আমাদের কিন্তু খুব ক্লিয়ারলি জানতে হবে, না হলে আমরা বুঝতেই পারবো না যে কোনটা তরঙ্গ আর কোনটা হচ্ছে তোমার অসিলেশন, দোলন। দোলন বা কম্পন বা সরল দোলগতি, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়লাম, তার সাথে তরঙ্গের কি তফাৎ এবং সরল দোলগতি করতে গেলে কি কি জিনিসের দরকার হয়, তরঙ্গ চলতে গেলে কি কি জিনিসের দরকার হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব যে কোনটা কি জিনিস, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। দুটো কিন্তু আলাদা। তাহলে আমরা দেখো, আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ফার্স্ট আমরা পড়বো যে সরল দোলগতি। এই সরল দোলগতি আমরা পড়েছিলাম শর্টে, এটাকে আমরা বলেছিলাম SHM, মানে সিম্পল হারমোনিক মোশন। এই সরল দোলগতি করতে গিয়ে আমরা দেখেছিলাম যে ত্বরণ, যে বস্তুকে একটা বস্তুকে এটা যদি সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা সরাই, দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে বস্তুটাকে সেই সাম্যাবস্থানের দিকে টানার জন্য একটা বল প্রয়োগ হয়। সেই বলকে আমরা কি বল বলেছিলাম? কোনো একটা বস্তু যদি সাম্যাবস্থান থেকে সরে যায়, তাকে আবার সাম্যাবস্থানে আনার জন্য একটা বল প্রয়োগ হয়। সেই বলটাকে আমরা কি প্রত্যানয়ক বল বলেছিলাম। বলেছি তো? এবার এই যে প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক মানে হচ্ছে প্রতি আনয়ক। এই প্রত্যানয়ক বলটা কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? একদম তাই। কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? এটা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য সৃষ্টি হয়। স্থিতিস্থাপকতা কি ধর্ম? স্থিতিস্থাপকতা হচ্ছে প্রতিটা পদার্থের এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এই ধর্মটা আছে। এটা কি বলে? বলছে কোনো একটা পদার্থকে যদি তুমি তার অবস্থান থেকে সরিয়ে দাও, তার যদি চেহারাকে তুমি বিগড়ে দাও, তাকে যদি গুবিয়ে দাও, তার যদি আয়তন চেঞ্জ করে দাও, তাকে টেনে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করে দাও, তাহলে পদার্থ তার নিজের গুণে সে আবার চেষ্টা করবে যে আগের অবস্থায় ছিল সেই আগের অবস্থায় ফিরে যেতে। সিমিলারলি আমি যদি কোনো এখানে যেমন আমি সরিয়ে দিয়েছি, যেমন ধরে নাও এই কেসটা হচ্ছে এরকম, আমার এইটা হচ্ছে সাম্যাবস্থান, সরল দোলকের জন্য এইটা হচ্ছে সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে আমি যদি এই বলটাকে এখানে দূরে সরিয়ে দিই, তাহলে তখন একটা বল তাকে কিন্তু এই বরাবর টেনে নিয়ে আসবে। এটাকে বলা হয় প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল। আমি যদি আরেকটা উদাহরণ দিই, একটা যদি এরকম স্প্রিং হয়, স্প্রিং হয়, স্প্রিংটাকে যদি স্প্রিং এর উপর যদি একটা ভর থাকে, মাস থাকে, ভরের একটা মাস থাকে, এই স্প্রিংটাকে যদি আমি এইদিকে স্কুইজ করে দিই, স্কুইজ করে দেওয়া মানে কি? এটাকে যদি আমি চেপে দিই, তাহলে তখন স্প্রিং কে চেপে দেওয়া হয়েছে। তাই স্প্রিং তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য এই বরাবর একটা বল প্রয়োগ করবে এবং এই বলটা হচ্ছে প্রত্যানয়ক বল।
কারণ এই প্রত্যানায়ক যে বলগুলো এগুলো কিন্তু বেসিক্যালি স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তৈরি হয়। এবার আমাকে বলো তো দেখি আর কোন ধর্ম আছে কি যার জন্য সরল দোলগতি সম্পন্ন হয়? স্থিতিস্থাপকতা তো আমি বুঝলাম যে সাম্যাবস্থান থেকে যদি দূরে থাকে সেই দূর অবস্থা থেকে নিয়ে আসার জন্য স্থিতিস্থাপকতা হয়। আর কি কোন ধর্ম আছে? বলো? ভেরি গুড। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপকতার পরে আরেকটা হচ্ছে জাড্য ধর্ম। কেন জাড্য ধর্ম কোথায় লাগে? জাড্য ধর্মর ইংরেজি নাম হচ্ছে ইনারশিয়া। জাড্য ধর্মটা কোথায় লাগে বলো? কেন লাগে? ধরে নাও এখানে যদি আমি বলটাকে ছেড়ে দিই, বলটা যখন এইখানে আসবে হঠাৎ করে কি সাম্যাবস্থানে থেমে যায়? কোন একটা পেন্ডুলামকে এরকম ছেড়ে দিলাম, ও কি এই মধ্যেখানে এসে হট করে থেমে যায়? থেমে যায় না। তাহলে থামতে পারে না কেন? তার কারণ তার গতিজাড্য আছে। সে চলন্ত আছে। তাই চলন্ত বস্তু চলন্তই থাকতে চায়। তার জন্য ও হঠাৎ করে এই দিক দিয়ে চলে আসে। যেই না মাত্র ও আবার এইদিকে চলে আসবে, তখন আবার তার উপর প্রত্যানায়ক বল এইদিকে কাজ করবে প্রত্যানায়ক বল। তার মানে আমার দুখানা ধর্ম লাগে। একটা স্থিতিস্থাপকতা, একটা জাড্য ধর্ম কোন একটা সরল দোলগতি সম্পন্ন করতে। তাহলে এটা তোমাদের প্রশ্ন করতেই পারে যে সরল দোলগতি সম্পন্ন করতে, সরল দোলগতি সম্পন্ন করতে দুটি ধর্মের প্রয়োজন। দুটি ধর্মের প্রয়োজন। এই দুটো ধর্ম কি কি? একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, যার জন্য রেস্টোরিং ফোর্স তৈরি হয়, যার জন্য তোমার প্রত্যানায়ক বল তৈরি হয়। আর একটা হচ্ছে ২ নাম্বার হচ্ছে জড়তা বা জাড্য ধর্ম। জাড্য। একটা স্থিতিস্থাপকতা ধর্ম, একটা জাড্য বা জড়তা ধর্ম। এই দুটো প্রপার্টি কিন্তু লাগে। এটা আমরা বুঝে নিলাম। এটা ইম্পোর্টেন্ট একটা আ কনক্লুশন। এটা ইম্পোর্টেন্ট। এবার আমাকে একটা কথা বলো। এবার আমি বলছি তোমাদেরকে তরঙ্গ বলতে কি বোঝায় সেটা সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব। তরঙ্গ। তরঙ্গ হচ্ছে একটি, আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। তরঙ্গ হলো তরঙ্গ হলো একটি পর্যাবৃত্ত আলোড়ন। পর্যাবৃত্ত আলোড়ন যা এক জায়গা থেকে, এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, যেতে পারে। এটার উদাহরণ কেউ দিতে পারবে একটা? তরঙ্গ বা ওয়েভ, ওয়েভ কাকে বলে? একটা ওয়েভের উদাহরণ দিতে পারবে? শব্দ তরঙ্গ একটা ওয়েভ। একদম তাই। আর কোন উদাহরণ দিতে পারবে? আলোক তরঙ্গ। আর উদাহরণ দিতে পারবে? শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ এগুলো হচ্ছে তরঙ্গ। একদম ঠিক কথা। আর কি কোন উদাহরণ দিতে পারবে? বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ কিন্তু হ্যাঁ, ঠিক আছে তাই হলো। বেতার তরঙ্গই কথা বললাম। একদম তাই। দাঁড়াও ১ মিনিট। হ্যাঁ, বাবা পড়াচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। অনেকক্ষণ। হুম, হুম, হুম। তাহলে এটা হচ্ছে বেতার তরঙ্গ। এটা একদম ঠিক। শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ এই সমস্ত তরঙ্গ হচ্ছে তরঙ্গ। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এমনি কি কোনো ফিজিক্যাল উদাহরণ আমরা দিতে পারি যেটাকে তরঙ্গ বলতে পারি? আর এখানে কথাগুলোর মানে দেখো, তরঙ্গ হলো একটা পর্যাবৃত্ত আলোড়ন। পর্যাবৃত্ত আলোড়ন। পর্যাবৃত্ত মানে কি? তাহলে এটা মানে বুঝি। পর্যাবৃত্ত মানে কি? পর্যাবৃত্তর ইংরেজি কি? পিরিয়ডিক।
আমরা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড কেন বলি? কারণ 40 মিনিট পর পর বা 30 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর বারবার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফিরে আসে ক্লাস। তাই পর্যাবৃত্ত আলোড়ন মানে হচ্ছে পিরিয়ডিক আলোড়ন, মানে হচ্ছে যে আলোড়নটা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারবার ফিরবে, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারবার ফিরে আসবে, তখন তাকে আমরা পর্যাবৃত্ত বলবো, পর্যাবৃত্ত আলোড়ন। এবার দেখো, ধরে নাও আমি একটা কথা বলছি যে এখানে তোমরা 5 জন বন্ধু দাঁড়িয়ে আছো। এ একজন, এ একজন, এ একজন, এরকম 5 জন 6 জন তোমরা বন্ধু-বান্ধব দাঁড়িয়ে আছো। এবার তোমাদের মধ্যে থেকে ধরে নাও এইগুলো হচ্ছে হাত, এর হাত এইটা, এর হাত এইটা, এরকম হাতগুলো বাঁধা আছে। হাতগুলো এরকম বাঁধা আছে। প্রত্যেকেরই ধরে নাও চোখ, নাক, মুখ আছে। তো এবার ধরে নাও হঠাৎ করে দেখা গেল যে এই ছেলেটা, এখানে যে ছেলে বা মেয়ে যেই থাকুক না কেন, এ, এ, বি, সি, ডি এদের নাম, ই, এফ ধরে নাও। এবার এ ধরে নাও হঠাৎ করে দেখা গেল যে এ উপর নিচে জাম্প মারতে শুরু করেছে। তাহলে কি হবে বলো তো দেখি? এ যদি উপর নিচে পর্যাবৃত্তভাবে জাম্প মারে তাহলে কি হবে? বলো, বলো। তাহলে বিও আন্দোলিত হবে। কেন আন্দোলিত হবে গো? এই হাত ধরা আছে এর সাথে, এর সাথে এর হাত ধরা আছে। আর এই যে পর্যাবৃত্ত গতি করছে, এর পর্যাবৃত্ত গতির জন্য কি কি জিনিস দরকার আমরা দেখলাম। কোন একটা পর্যাবৃত্ত গতি করতে গেলে কোন কোন জিনিস দরকার? একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে জাড্য বা জড়তা, এটা আমরা দেখলাম। ইনার্সিয়া এবং ইলাস্টিসিটি দরকার। এবার ধরে নাও তার জাম্প মারছে এরকম করে, এখানে ধরে নাও নিচে স্প্রিং আছে, স্প্রিং এ এসে ও জাম্প মারছে, গুপ 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 করে জাম্প মারছে। তাহলে যেই জাম্প মারবে সঙ্গে সঙ্গে দেখা যাবে তার মানে এখানে আলোড়ন সৃষ্টি হলো। তাহলে এ মানুষটি, এ স্প্রিং স্প্রিং এর উপর রাখা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে পর্যাবৃত্ত জাম্পিং করছে। পর্যাবৃত্ত জাম্পিং করলে আমরা দেখতে পাবো একটি আলোড়ন সৃষ্টি হলো। তার মানে করলো মানে কি, করলো মানে কি, একটি আলোড়ন সৃষ্টি হলো, একটা আলোড়ন সৃষ্টি হলো। এই যে আলোড়নটা সৃষ্টি হলো, এই আলোড়নটা কিন্তু ধীরে ধীরে এবার যেহেতু কাঁপছে, এরপরে কাঁপবে, এরপরে কাঁপবে, এরপরে কাঁপবে, এরপরে কাঁপবে। এবার বলো তো দেখি, সবাই কি একসাথে উপরে উঠে থাকবে, না সবাই একসাথে নিচে থাকলে একসাথে নিচে থাকবে, না কিরকম রকম দেখতে লাগবে কাঁপনটা? কেমন মনে হচ্ছে? আমি কিছু অপশন দিচ্ছি তোমাদের, দেখো। তাহলে এ বি সি, মানুষের ছবি আর আঁকছি না, আমি মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করছি, দেখো কোনটা হতে পারে। তাহলে হচ্ছে স্প্রিং এর উপর রাখা প্ল্যাটফর্মে পর্যাবৃত্ত কম্পন করলো, তার ফলে আলোড়ন সৃষ্টি হলো। এই আলোড়ন এই আলোড়ন এই আলোড়ন বি, সি, ডি, ই, এফ, ডট 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 যারা থাকবে, এদের মধ্যে এদের মধ্য দিয়ে প্রবাহিত হবে। কেন হবে? কারণ কারণ তারা আবদ্ধ আছে, তারা রিলেশনে আবদ্ধ আছে, তারা সবাই সবাইকে হাতে হাতে আটকে আছে, তাই হবে। এবার কোনো এক সময়ে যদি কেউ যদি কেউ
সামনে থেকে ছবি তোলে, সামনে থেকে ছবি তোলে, তবে কেমন দেখতে লাগবে? কেমন দেখতে লাগবে? এটার অপশন আমি দিচ্ছি। অপশন 1, অপশন 2, অপশন 3, কথার কথা। এবার এ হচ্ছে ধরে নাও, এইটা হচ্ছে ধরে নাও মাটি। এটা ধরে নাও মাটি। এবার ধরে নাও এ, বি, সি, ডি, ই, এফ সবাই একই রকম পড়ে আছে। কোনো একটা টাইমে আমি ফটো তুলছি। এটা ধরে নাও মাটি। এ, বি, সি, ডি, ই, এফ কথার কথা আমি এরকম আঁকছি। এরকম একটা আঁকলাম। আর একটা ধরে নাও এটা মাটি। এ, বি, সি, ডি, ই, সাপোজ এফ। কোনটা হওয়ার চান্স আছে? দ্বিতীয়টা। এটা কি তোমরা দেখেছো? একটা দড়ি, একটা দড়ি ধরে নাও বাঁধবে এক জায়গায়, এখানে বাঁধবে, দড়িটাকে হট করে এরকম করে তুমি ঝাঁকুনি দেবে, তাহলে দেখবে দড়িটা দেখতে এরকম হয় না? যদি একটা দড়ি ধরে ঝাঁকুনি দাও তাহলে এরকম দেখতে হয় না? তো এখানে দেখো যেহেতু নিচে যেতে পারছে না, তাই এটা এরকম হচ্ছে। এটা তো মাটির নিচে ঢুকে যেতে পারে না মানুষগুলো। যদি আমরা বলি স্প্রিংটা প্রচন্ড, এটা ধরো মাটি, যদি স্প্রিং থাকতো পুরোটাতে স্প্রিং থাকতো, তাহলে এইটা হবে অপশন। এইটা হবে না, এটাও হবে না, হ্যাপাজার্ড হবে না, এটা হ্যাপাজার্ড, এটা হচ্ছে এলোমেলো। এলোমেলো হবে না, এরকম হবে। এবার যদি স্প্রিং পুরো থাকতো তাহলে কি হতো? তাহলে দেখতে এরকম হতো। এইটা ধরে নাও উপরিতল, উপরিতল। এইটা ধরে নাও এখানে প্রচুর স্প্রিং আছে বা এখানে তুলো আছে ধরে নাও, এর নিচে ধরে নাও তুলো রাখা আছে, তুলো, পুরো পাতলা তুলো। তাহলে দেখতে এ এখানে, বি এখানে, সি এখানে, ডি এখানে, ই এখানে, এফ এখানে, জি এখানে, এরকম দেখতে পেতে। তার মানে দেখতে কিরকম হতো? পুরোপুরি সাইন কার্ভের মতো বা কস কার্ভের মতো। এরকম করে যদি কোনো একটা টাইমে আমরা যদি ফটো তুলি তাহলে দেখতে পাবো এই ধরনের জিনিস। তার মানে যেমন ধরে নাও আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পল দিই। ধরে নাও এটা হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে একটা পুকুর। পুকুরে ধরে নাও জল আছে, এ ধরো জল আছে পুকুরে, জল আছে। এইখানে, এখানে যদি তুমি হট করে একটা ঢিল ফেলে দাও, এই ঢিল ফেলে দাও, তাহলে কি হবে বলো? এরকম এরকম ঢেউ সৃষ্টি হয় না? ঢেউ সৃষ্টি হয় না, হয় না? যদি তুমি, যদি তুমি এই বরাবর যদি একটা তুমি দাগ টেনে দেখো, তাহলে তুমি দেখবে যে জলের তলগুলো এরকম 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 করে যাচ্ছে। তার মানে এখানকার যে কণাটা আছে সেই কণাগুলো উপর নিচে কম্পন করছে, এখানকার কণাটা উপর নিচে কম্পন করছে। তা আমি তো ঢিল ছুঁড়েছি মধ্যেখানে, আমি তো এখানে ঢিল ছুঁড়েছি, পাশের গুলো কেন গেল? পাশের গুলোতে ইনফরমেশন কেন গেল? ঢিল তো একটা বিন্দুতে ছোড়া হয়েছে, পাশের গুলোতে কেন গেল ইনফরমেশন বলতে পারবে? কি এমন ধর্ম আছে যাতে করে পাশের গুলোতেও ওই ঢিল ছোড়ার ইনফরমেশনটা চলে গেল? সেটা কোনটার সাথে তুললো? এই যে আমি ছবি আঁকলাম এ বি সি ডি পাঁচটা মানুষের, তাদের কোন জায়গাটা, কোন জায়গাটার জন্য ঢিল ছোড়ার পরেও, ঢিল ছুড়লে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেই আলোড়ন পুরো জল বরাবর ঢেউ আকারে যায় কেন? কে এটাকে এনশিওর করেছে? বলো, 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 কি বললে?
আন্তরাণবিক আকর্ষণ বা আন্তঃপারমাণবিক আকর্ষণ, এখানে আণবিক আকর্ষণ। ভেরি গুড। এই এই ঢিল ছোড়ার পরে ঢিল ছোড়ার পরে পরে যে আলোড়ন সৃষ্টি হয়, যে আলোড়ন সৃষ্টি হয় তা পুরো পুরো পুকুরের জলের উপরিতলে উপরিতলে প্রবাহিত হয়। এই আলোড়নটা প্রবাহিত হয়। এটার কারণ কি? হোয়াই? যদি আমরা জিজ্ঞেস করি হোয়াই, তার কারণ হচ্ছে জলের অণুগুলির মধ্যে জলের অণুগুলির মধ্যে অণুগুলির মধ্যে আকর্ষণ। এবার বলতো, জলের অণুগুলোর সাথে জলের অণুগুলো যদি আকর্ষণ করে, তাহলে সেই আকর্ষণ বলকে আমরা কি আকর্ষণ বল বলি? আমরা আকর্ষণ বল দু ধরনের জানতাম। কি বলি বলো? আসঞ্জন বল। আসঞ্জন নয় এটা, এটা হচ্ছে সমশক্তি। সমশক্তি ইংরেজিতে এটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। তাহলে দুই ধরনের বল হয়, দুই ধরনের আকর্ষণ বল হয়। যখন একে আকর্ষণ করবে, তখন এদের মধ্যে আকর্ষণ বলকে আমরা বলবো সমশক্তি। আকর্ষণ বলকে আমরা বলবো সমশক্তি। একই ধরনের অণুগুলোর মধ্যে আকর্ষণ, যখন এ এবং বি দুটো ধরে নাও আলাদা, এ এবং বি হচ্ছে দুটো আলাদা, এদের মধ্যে যদি আকর্ষণ হয়, তবেই তাকে আমরা বলবো আসঞ্জন বল। আসঞ্জনের ইংরেজি কি? আসঞ্জন বলের ইংরেজি কি কেউ জানো? অ্যাডহেসিভ ফোর্স। এবার অ্যাডহেসিভ মানে কি? অ্যাডহেসিভ মানে জানো ইংরেজি মানে? অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠা। দেখবে যে কোনো ধরনের আঠাতে অ্যাডহেসিভ লেখা থাকে, তাহলে আঠা কি করে? দুটো আলাদা বস্তুকে জুড়ে দেয় না? সেই জন্য বলছে আসঞ্জন মানে হচ্ছে দুটো ডিসিমিলার মলিকুলের মধ্যে আকর্ষণ বল। তো এখানে জলের অণুগুলির মধ্যেই আকর্ষণ বল, তার জন্য আমরা এটাকে বলবো সমশক্তি বল। তাহলে দেখো, এইটা হলো শুধুমাত্র ঢেউটা, আলোড়ন যেটা সৃষ্টি হচ্ছে, সেটা প্রবাহিত হওয়ার জন্য যে এক্সট্রা বল লাগলো, সেটা কি? সেটা হলো কিন্তু সমশক্তি বল। আর জলের অণুগুলো কাঁপছে, এরকম করে উঁচু নিচু হয়ে কাঁপছে, তার জন্য কোন কোন ধর্ম লাগে? কোন একটা বস্তু কাঁপছে, তার জন্য কোন ধর্ম লাগে? তাহলে স্থিতিস্থাপকতা জাড্য ধর্ম থাকলে সে কাঁপবে। কিন্তু স্থিতিস্থাপকতা এবং জাড্য ধর্মর সাথে সাথে যদি সমশক্তি বল থাকে, তাহলে সেই কাঁপুনিটা মাধ্যম বরাবর ছুটে চলে যাবে। এই যে আলোড়নটা ছুটে চলে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলবো ওয়েভ। ফিল করতে পারছো? তাহলে এখানে যদি আমি বাংলা ভাষায় তোমাদের লিখি, তোমরা যেহেতু প্রথম জিনিসগুলো বুঝছো, তার জন্য আমার একটু সময় নিয়ে তোমাদের ব্যাপারটা বোঝানো দরকার। সেটা হচ্ছে, দেখো, যে কম্পন, জলের কণাগুলির কম্পনের জন্য, জলের কণার কম্পনের জন্য কম্পনের জন্য আমাদের দায়ীকে একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, প্লাস জাড্য ধর্ম। এই দুটো ধর্ম দায়ী। জলের কণাগুলোর কম্পনের জন্য এই দুটো দায়ী। আর এই কম্পন এই কম্পন প্রবাহিত হওয়ার জন্য দায়ী কে? প্রবাহিত হওয়ার জন্য কি দরকার? হওয়ার জন্য দরকার আসঞ্জন বল। আসঞ্জন বল। তার মানে দেখো তো দেখি, একটা বস্তু কম্পিত হচ্ছে আর সেটা প্রবাহিত হচ্ছে, তাহলে এই পুরো ঘটনাটাকে আমরা কি বলি?
কি প্রবাহিত হচ্ছে? একটা আলোড়ন প্রবাহিত হলে তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি তরঙ্গ। তাহলে এই দুটো ঘটনা যখন যোগ হবে, জলের কণাগুলো কম্পিত হচ্ছে প্লাস এই কম্পন প্রবাহিত হচ্ছে, যখন এই দুটো ঘটনা যোগ হবে তখনই আমি বলবো তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তরঙ্গ প্রবাহিত, ও সরি, এটা বল, এটা হবে সমশক্তি। সরি, সমশক্তি অবশ্যই, একদম ঠিক, থ্যাংক ইউ। তাহলে তুমি শুনছো, বাদ বাকিরা সবাই শুনছে না, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বলবো তরঙ্গ প্রবাহিত হচ্ছে, সমশক্তি বল দরকার। তাহলে তরঙ্গের জন্য আমার দরকার ১ নাম্বার ইলাস্টিসিটি, ২ নাম্বার দরকার ইনারশিয়া, আর ৩ নাম্বার দরকার কোহেসিভ ফোর্স। এই ৩টে জিনিস কিন্তু আমার মাধ্যমের দরকার। এই ৩টে জিনিস যে মাধ্যমের দরকার, এইটা কোন কোন মাধ্যমের দরকার? এই যে তরঙ্গর কথাটা আমি বললাম, জলের তরঙ্গর কথা, এই ধরনের তরঙ্গ যাদের এই জিনিসগুলো দরকার তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ কাকে বলে? যাদের এই ধরনের প্রপার্টি দরকার, স্থিতিস্থাপকতা, জাড্য এবং সমশক্তি বল। এবার তোমরা কি উদাহরণ দিতে পারবে যে এমন একটি তরঙ্গের নাম বলো যে মাধ্যমে লাগেই না মাধ্যম? এমন একটা তরঙ্গর নাম বলো যে মাধ্যমই লাগে না, যে প্রবাহিত হওয়ার জন্য। সেরকম তরঙ্গ কি কোনোদিন শুনেছো? এরপর আমি বলতে চাইছি যে এমন এমন তরঙ্গের নাম বলো যার জন্য মাধ্যমের প্রয়োজনই হয় না। একদম তাই, প্রয়োজনই হয় না। আলোক তরঙ্গ, শুধু আলোক নয়, বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ, বলো বলো বলো। না, শব্দ তরঙ্গ হলে তো শব্দ তো যেতেই পারবে না, শব্দ তো মাধ্যমের সংকোচন প্রসারণের জন্য যায়। এবার দেখো, তবুও তাকে আমরা কিন্তু তরঙ্গ বলছি। তার মানে তরঙ্গর সেই জন্য সংজ্ঞা হচ্ছে যে যে কোনো জিনিসের পর্যাবৃত্ত কম্পন যদি হয় এবং সেই কম্পনটা যদি প্রবাহিত হয় তাহলেই আমরা তরঙ্গ বলবো। তাহলে এই ধরনের তরঙ্গ, এইটাকে একসাথে এই বেতার তরঙ্গ, এইগুলোকে কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু কোনোভাবে মাধ্যমের উপর নির্ভর করে না, বরং মাধ্যম থাকলে যদি অস্বচ্ছ মাধ্যম হয় তাহলে ও আটকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, শোষিত হয়ে যায়। স্বচ্ছ মাধ্যম না হলে যেতে পারে না। আর মাধ্যম না থাকলে ওর সব থেকে বেশি আরাম প্রবাহ করার জন্য। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তরঙ্গ কেন বলবো? কারণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এগুলো আলোড়িত হয়। চৌম্বক ক্ষেত্র এগুলো এগুলো পর্যায়ক্রমে বা পর্যাবৃত্ত, এগুলোর পর্যাবৃত্ত আলোড়ন হয়, আলোড়ন হয় এবং তা প্রবাহিত হয়। তাই জন্যই আমরা আলোক তরঙ্গকে তরঙ্গ বলি। এবার এই আলোক তরঙ্গ বাদ দিয়ে যে ধরনের তরঙ্গ থাকে যেগুলোর জন্য মাধ্যমের দরকার তাদেরকে আমরা বলি কি তরঙ্গ? স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব এবার এখানে। স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ওয়েভ, এটাকে ইংরেজিতে বলা হয় ইলাস্টিক ওয়েভ। এই তরঙ্গটা কি বলছে? এইটার জন্য মাধ্যমের দরকার, মাধ্যমের দরকার। তাহলে মাধ্যমের ওই ৩টে প্রপার্টি দরকার, যে ৩টে প্রপার্টি ১, ২, ৩ আমরা বলেছি। ইলাস্টিসিটি, তারপরে কি বলো? ইনারশিয়া, ইনারশিয়া, কোহেশন, এই সমস্ত জিনিসগুলো দরকার। তাহলে এই জিনিস দরকার, তাহলে এর উদাহরণ দাও।
এর উদাহরণ কে দিতে পারবে? এর উদাহরণ হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তি হচ্ছে এর উদাহরণ। তাহলে এই দু ধরনের তরঙ্গ পেলাম, স্থিতিস্থাপক তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দুটোই তরঙ্গ। এবার হচ্ছে তরঙ্গ কয় প্রকার? তরঙ্গের প্রকার ভেদ দুই ধরনের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে ২ নম্বর হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ ইংরেজিতে এটাকে কি বলা হয়? লংগিচুডিনাল, লংগিচুডিনাল ওয়েভ। আর তির্যক তরঙ্গকে কি বলা হয়? ট্রান্সভার্স ওয়েভ। কেন ইংরেজি টার্মগুলো বলছি? তার কারণ পরবর্তীকালে ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি হতে চাও, তাহলে এই ইংরেজিতে তুমি টার্ম যদি ফটাফট এখন থেকেই শিখতে লাগো, পরে তোমার বেগ পাবে না। আর 11-12 এর পরে যদি তুমি অনার্স পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডিপ্লোমা পড়ো, যাই পড়ো, সবকিছুতে কিন্তু ইংরেজি টার্মই পাবে, বাংলা আর পাবে না, যদি না তুমি বাংলা পড়ো বা তুমি এই সায়েন্সের পাস কোর্স পড়ো। ওকে? তাতেও হয়তো তুমি বাংলা বইয়ে সব পাবে না। তাহলে এবার তরঙ্গের প্রকারভেদটা কি হিসেবে করা হচ্ছে? কি হিসেবে করা হচ্ছে? প্রকারভেদ তো বিভিন্ন হিসেবে করা যেতে পারে। এখানে কি হিসেবে করা হচ্ছে? বলছে তরঙ্গ কোন দিকে যাচ্ছে, আর তরঙ্গ যাওয়ার জন্য যে কণাগুলো কাঁপছে তারা কোন দিকে কাঁপছে, তাদের মধ্যে কোণ কত, তার উপর নির্ভর করে। মানে এখানে হচ্ছে তরঙ্গের গতির অভিমুখ, তরঙ্গের গতির অভিমুখ, আর হচ্ছে কণার কম্পনের অভিমুখ, কণার কম্পনের অক্ষ, এদের মধ্যে যে কোণ, এদের মধ্যবর্তী কোণ, তার উপর নির্ভর করে। যদি একই দিকে হয়, যেদিকে কণা কাঁপছে যে অক্ষ বরাবর, সে অক্ষ বরাবর যদি তরঙ্গ গতিশীল হয়, তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এখানে কণার কম্পন, কণার কম্পন, কম্পন যে অক্ষ বরাবর হয়, যে অক্ষ বরাবর হয়, সেই অক্ষ বরাবরই, সেই অক্ষ বরাবরই তরঙ্গ গতিশীল হয়। তরঙ্গ গতিশীল, তাহলে সেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। উদাহরণ দিতে পারবে কেউ? আর তির্যক তরঙ্গটা আগে বলে দিই। তির্যক তরঙ্গের ক্ষেত্রে কণার কম্পন, কণার কম্পনের যে অক্ষ, তা তরঙ্গের গতির অক্ষের সাথে লম্ব হয়। তরঙ্গের গতির অক্ষের সাথে লম্ব। তাহলে উদাহরণ কেউ দিতে পারবে? কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কোনটা তির্যক তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। আর তির্যক তরঙ্গের উদাহরণ হচ্ছে, ধরে নাও কোনো সুতো টান টান করে রাখা, টান করা সুতোর তরঙ্গ, বা তারের তরঙ্গ, তারের তরঙ্গ। টান করা তার কোথায় সাউন্ড তৈরি হয়, এরকম কোনো উদাহরণ তোমাদের কাছে জানা আছে? টান করা আছে তার, টুং টাং আওয়াজ হয়, এটার উদাহরণ আছে তোমাদের কাছে? গিটার। গিটারের তারের যে তরঙ্গ, সেই যে তরঙ্গ, সেই তরঙ্গটা হচ্ছে তির্যক তরঙ্গ। কেন? তার কারণ তার যদি এখানে টান করা থাকে, আর তুমি যদি টুং করে টেনে দাও, তাহলে এইটা এই বরাবর, এই বরাবর তরঙ্গটা কোন দিকে যাবে? তরঙ্গ যাবে এই বরাবর আর এই বরাবর। আর এই মাধ্যম কাঁপবে কোন দিকে? এই দিকে আর এই দিকে, এই দিকে আর এইদিকে। তাহলে এটা লম্ব হচ্ছে না? বড় করে আমি পরের পাতায় দেখাচ্ছি। অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গ কিন্তু তোমাদেরকে খুব কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। ধীরে 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 এই জিনিসগুলো তোমরা আগে আপাতত বোঝো, তারপর অঙ্কতে চলে গেলে কিন্তু আমাদের স্পিড হালকা করে বাড়বে, কারণ অঙ্ক খুব ইজি।
এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার। এগুলো আর মেকানিক্স এর মতো অত শক্ত নয়। ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গের মধ্যে তফাৎ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, তার আগে আমি ডিসকাস করি শব্দ তরঙ্গ। এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে তোমার ধরে নাও এটা মুখ। মুখের ছবি আঁকতে পারছি না। মুখের ছবি কি করে আঁকবো? এইদিকে আঁকি দাঁড়া। এইটা ধরে নাও মুখ। এটা হচ্ছে মুখ। ঠিক আছে? এই মুখ থেকে কেউ আওয়াজ বার করেছে এখান থেকে। তাহলে আওয়াজ বার করেছে। আর এইটা হচ্ছে ধরে নাও কারুর কান। এটা খুব বাজে কান। এরকম কান। কান। মধ্যে কি আছে? এই দুটোর মধ্যে কি আছে? বাতাস আছে। ঠিক? এবার তুমি যখন দুম করে একটা আওয়াজ করছো, আওয়াজ দিচ্ছ, তার মানে তুমি কি করছো? সেখানে দেখো বাতাস দিয়ে একটা চাপ প্রয়োগ করছো। হ্যাঁ কি না? বাতাসের উপর তুমি চাপ প্রয়োগ করো না? এবার মুখ তুমি কথা বলার সময় তোমার মুখ তোমার হাতটা মুখের কাছে নিয়ে গিয়ে কথা বলো। দেখো হাতের উপর একটা প্রযুক্ত বল ক্রিয়াশীল হয়। কথা বলে দেখো। এরকম মুখের কাছে কথা বলে গিয়ে দেখো। তাহলে দেখবে একটু আঙুলের উপর একটা চাপ পড়ে। হ্যাঁ কি না? একটু একটু আওয়াজ দাও তবে তো বুঝতে পারবো যে বুঝতে পারছো। তার মানে তোমার আঙুলের উপর পড়ছে আঙুল দিচ্ছ বলে। তা বাতাস কি দোষ করেছে? বাতাসের উপরে পড়বে। তখন তুমি প্রথম যে কাজটা করো, এইখানে আওয়াজ সৃষ্টি করেছো মানে এখানকার বাতাসকে তুমি প্রেসার দিয়ে, চাপ দিয়ে ঘন করে দিয়েছো। চাপ দিয়ে ঘন করে দিয়েছো। তার মানে কি? এখানে কিন্তু বাতাস এরকম এখানে পাতলা ছিল, যেমন পাতলা নরমাল থাকে বাতাস, এগুলো বাতাসের লেয়ার আঁকছি। যেমন নরমাল ছিল তেমন ছিল, হঠাৎ করে তুমি ওখানে আওয়াজ করেছো বলে ওই জায়গাটা চাপ প্রয়োগ হয়েছে। তার জন্য এখানে ঘন হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় ঘনীভবন। ঘনীভবন বলে। এবার বলো বাতাস, বাতাস কোনো পদার্থ হ্যাঁ কি না? বাতাস তো গ্যাসীয় পদার্থ। কি গো? কি? ঘন হচ্ছে তাই ঘনীভবন। তুই তো চাপ দিয়ে যদি ছোট করে দিস তাহলে ঘন হবে না? তাই ঘনীভবন। এবার আমাকে বলো বাতাস কি পদার্থ? বাতাস তো একটা গ্যাসীয় পদার্থ হ্যাঁ কি না? তাহলে বাতাস হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ হোক বা যে কোনো ধরনের পদার্থ হোক, এটা তো পদার্থ বটে। তাহলে পদার্থ কোনোদিন ওরকম চাপ করে যদি তাকে ঘন করে রেখে দাও, সে কি ওরকম থাকবে? সে কি চাইবে? চাপ মুক্ত করতে। কোন ধর্মের জন্য? কোন ধর্মের জন্য ও চাপ মুক্ত হতে চাইবে? যদি কাউকে চাপ দিয়ে দাও, কোন জায়গাকে যদি চেপে দাও, তাহলে ওই জায়গাটা চাইবে যে আমি আবার বড় হতে চাই, আমি আগের জায়গায় ফেরত চাই, যেতে চাই। এটা কোন ধর্মের জন্য হয়? তাহলে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। এই যে স্থিতিস্থাপকতা ধর্ম, তার জন্য এই গ্যাস যে ঘনীভবন হয়েছে, ঘনীভবন থেকে, ঘনীভবন থেকে ও পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাবে। এই পাতলা হয়ে যাওয়ার ঘটনাটাকে বলবে তনুভবন। ঘনীভবন থেকে হবে তনুভবন। তার মানে তখন এ যেই পাতলা হবে, তখন এখানে পাতলা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই জায়গাটা ঘন হয়ে যাবে। মানে কি? পাশের লেয়ার যেই এ তনুভবন হবে, পাশের যে লেয়ার থাকবে, স্তর থাকবে, লেয়ার মানে স্তর, সেই স্তরটা হয়ে যাবে ঘনীভবন। সেই লেয়ার আবার হবে তনুভবন। আমি ছবি আঁকছি। এই করতে 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 কানে পৌঁছবে।
কানে গিয়ে কি করবে? ওকে দুম করে ধাক্কা মারবে। ধাক্কা মারলে কানের পর্দা আছে, যেমন করে তুমি ঢাক ঢোল পেটাও, দুম 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 করে মারো বলে তোমার ঢাক ঢোলের আওয়াজ হয়, তেমন কানের পর্দায় এখানে গিয়ে কি হবে? ওই যে হাতে কথা বললে মুখের যে চাপটা আঙুলে পড়ছে, ওই চাপটা বাতাসের মধ্যে দিয়ে গিয়ে কানের পর্দায় গিয়ে ধড়াম করে লাগবে বলে আমরা শুনতে পাবো। এমনি করে তোমরা শুনতে পাচ্ছ আমার কথাটা? তাহলে ছবি আঁকলে কিরকম দেখতে পাবো? ধরে নাও এই দিকটা হচ্ছে মুখ আর এই দিকটা হচ্ছে কান। তাহলে প্রথমে t=0 তে যখন প্রথম শুরু হলো, তখন এইখানে হলো ঘনীভবন আর এইগুলো হচ্ছে পাতলা, মোটামুটি পাতলা। তারপরে খানিকক্ষণ পরে, কিছুক্ষণ পরে দেখা গেল এই জায়গাটা হয়ে গেল পাতলা। পাতলা মানে বেশি পাতলা হয়ে গেল এই জায়গাটা। কারণ ও যখন এরকম প্রেসার দেবে, তখন ও নিজের জায়গাটা আরো পাতলা করে দেবে। তার মানে এই পাতলার থেকেও পাতলা, এই যে পাতলা ছবি এঁকেছি তার থেকেও বেশি পাতলা হয়ে যাবে। তার মানে এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। যেই ফাঁকা ফাঁকা হবে, তখন প্রেসারটা এখানে গিয়ে পড়বে, এই জায়গাটা ঘনীভবন হবে। আর বাদবাকি জায়গা যেমন ছিল তেমন থাকবে। এটা যেমন ছিল তেমন থাকবে। তার মানে এই জায়গাটা বেশি পাতলা হলো। বেশি পাতলা যদি হয়, সেই জায়গাটাকে আমরা বলি তনুভবন। এটাকে বলা হয় তনুভবন। ওকে? এবার দেখো তারপরে কি হবে? এই জায়গাটা এখন প্রেসারে আছে, এখানে প্রেসার বেশি, পি বেশি, এখানে হচ্ছে প্রেসার সবচেয়ে কম, সবচেয়ে কম, এখানে চাপ কম। তার জন্য এই যে চাপ যার বেশি সে আবার ছেড়ে দেবে নিজেকে, নিজে পাতলা হয়ে যাবে, তা করতে করতে এটা নর্মাল ন্যাচারাল জায়গায় পৌঁছাবে। তাহলে এই জায়গাটা এবার নর্মাল হয়ে গেল, এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেল, আর এখানে গিয়ে প্রেসারটা পৌঁছালো। আর এইগুলো যেমন নর্মাল ছিল নর্মাল ন্যাচারাল থাকবে। এই হলো। তাহলে এই জায়গাটায় এসে পৌঁছালো, এ আবার ফ্লো করবে, এই জায়গাটা আবার নর্মাল হয়ে যাবে, এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে যাবে, আর এইখানে গিয়ে ঘন হবে। এই করতে করতে দেখো এই যে কথাটা যেটা তুমি বলেছো, সেই কথাটা এদিক থেকে এদিকে, সেখান থেকে এখানে, এই করতে 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 কিন্তু আলটিমেটলি এটা এখানে পৌঁছাবে, নিয়ে গিয়ে আলটিমেটলি কানে পৌঁছাবে। তাহলে এবার আমাকে বলো, এক্ষেত্রে কণা, মাধ্যমের কণাগুলো, যে লেয়ার গুলো কোন দিক বরাবর কাঁপছে? এটা যদি ধরে নাও এক্স অক্ষ যদি আমরা বলি, এটা যদি আমি এক্স অক্ষ বলি, তাহলে কোন অক্ষ বরাবর কণাগুলো কাঁপছে? কণা কাঁপছে এক্স অক্ষ বরাবর। কোথায় ওয়াই অক্ষ কাঁপছে? এই বরাবর কাঁপছে তো। এখানে যদি কান থাকে তো এইভাবে কাঁপবে তো। বুঝতে পারছো না, পারছো না আমি কি বলছি? যেদিকে তরঙ্গ যাচ্ছে সেই দিকে কাঁপছে না, তার উল্টো পাল্টা দিকে কাঁপছে বলো? এক্ষেত্রে সমান্তরাল কাঁপছে। দেখো তরঙ্গ কোন দিকে যাচ্ছে? তরঙ্গ যাচ্ছে এই দিক থেকে এইদিকে তরঙ্গ যাচ্ছে। আর কণা কাঁপছে কোন দিকে? এইদিকে এইদিকে। এখানে কাঁপছে এইদিকে এইদিকে। এখানে কাঁপছে এইদিকে এইদিকে। তাহলে কণাও কাঁপছে তোমার ওই অক্ষ বরাবর। তার মানে সমান্তরাল হচ্ছে। সমান্তরাল হচ্ছে। তাহলে সমান্তরাল যদি হয়ে যায়, তাহলে এই তরঙ্গটাকে আমরা কি তরঙ্গ বলবো গো? তাহলে এইটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাই আমরা বলি শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে তাই আমরা বলি শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে? এবার দেখো, যদি একটা টান করা তার হয়, টান করা তার, তাহলে এখান থেকে ধরে নাও তার আছে, তারটাকে টান করে রেখেছো এখানে, নিয়ে টুং করে কোথাও বাজিয়ে দিয়েছো, তাহলে দেখবে এখানে তরঙ্গটা হচ্ছে এরকম করে গিয়ে এরকম হচ্ছে। এটা আমি কি দেখাচ্ছি? এখানে দেখো তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে যাবে। এখানে যদি টুং করে এখানে টেনে দিই, তাহলে এই তরঙ্গটা ধরে নাও এখানে যদি সৃষ্টি হয় তরঙ্গটা, তাহলে এই বরাবর তরঙ্গ যাবে, তরঙ্গ যাবে।
আর যদি এইখানে সৃষ্টি হয় তরঙ্গটা, তাহলে এই বরাবর তরঙ্গ যাবে, হয় বাম দিক থেকে ডান দিকে যাবে, না হলে ডান দিক থেকে বাম দিকে যাবে। কিন্তু মাধ্যমের কণাগুলো মানে কি, মানে হচ্ছে এই তারের উপরে থাকা যে কণাগুলো, তারা কোন দিকে কাঁপছে? তারা কি যেদিকে গতিশীল হচ্ছে সেই দিক বরাবর কাঁপছে, নাকি তার লম্বভাবে কাঁপছে? দেখো তো, এ কেঁপেছে এই বরাবর, এ কেঁপেছে এই বরাবর, এ কেঁপেছে এখানে, এ কেঁপেছে এখানে, এ নিচের দিকে কেঁপেছে, এরা আবার উপর দিকে কেঁপেছে। তার মানে এখানে যদি আমি কণার গতির দিক দেখি, তাহলে এটা হচ্ছে তরঙ্গের দিক। তরঙ্গ মানে কি? আলোড়ন, তরঙ্গের দিক। আর এইটা হচ্ছে তোমার কণার কম্পন, কণার কম্পন। তাহলে কণার কম্পন আর তরঙ্গের দিকের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি হচ্ছে না? লম্বভাবে হচ্ছে না? তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে তরঙ্গের গতির অভিমুখ, তরঙ্গের গতির অভিমুখ এবং এবং কণার কম্পনের অভিমুখ, কণার কম্পনের অভিমুখ পরস্পর লম্বভাবে রয়েছে। তাহলে এইটা হবে তোমার তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ। ওকে, তাহলে একটা তরঙ্গের, এটা আমরা বুঝলাম তির্যক তরঙ্গ আর এই তরঙ্গ কাকে বলে। তাহলে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখো, ঘন কি এই মাধ্যমের মধ্যে কি প্রেসার বা ডেনসিটি চেঞ্জ হচ্ছে? এইগুলো কি কাছে চলে আসছে, না দূরে সরে যাচ্ছে? এরকম কি কিছু হচ্ছে? যখন এমনি এমনি করে কাঁপছে এইভাবে, এইভাবে কাঁপছে, তার মানে একজনের উপর কি 5 জন বসে যাচ্ছে? এ বি সি ডি ই কি সবসময় সবারই উপর জাম্প মেরে দিল? তা তো করেনি। সবাই নিজের নিজের পজিশনে কাঁপছে এরকম এরকম করে। তার মানে এক্ষেত্রে এই তির্যক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের মধ্যে দিয়ে যে দিকে তরঙ্গ যায় সেই দিক বরাবর চাপ বা ঘনত্ব পরিবর্তন হয় না। তাহলে এটা মনে রাখতে হবে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে তির্যক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে মাধ্যমের ঘনত্ব বা চাপের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আর আর কি? তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ শুধুমাত্র শুধুমাত্র কঠিন পদার্থে প্রবাহিত হতে পারে, কঠিন পদার্থে প্রবাহিত হতে পারে, হতে পারে, তরল বা গ্যাসে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে যে তরল বা গ্যাসে তির্যক তরঙ্গ যদি আমি তার যেগুলো আছে সেটাকে যদি আমি এক্স্যাক্টলি যদি টান টান করা তার করতে চাই, তাহলে পাশের লেয়ারটা পিছলে যায়, অ্যাকচুয়াল তির্যক তরঙ্গ হয় না। তার কারণ হচ্ছে তরলের বা গ্যাসের কোনো কারণ, কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ তরলের বা গ্যাসের কোনো কৃন্তন বিকৃতি করা সম্ভব নয়। কৃন্তন বিকৃতি মানে জানো তো? কৃন্তন বিকৃতি করা সম্ভব নয়। কি বলো, কৃন্তন বিকৃতি মানে কি? 3 ধরনের বিকৃতি হয়। স্পর্শক বরাবর মানে কি? সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আকার চেঞ্জ হয়, আয়তনের কিন্তু তেমন কোনো চেঞ্জ হয় না। মানে হচ্ছে তার শেপ চেঞ্জ করছি, শেপ হালকা চেঞ্জ করে দিচ্ছি, স্পর্শক বরাবর বল দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তন বিকৃতি শুরু হয়। তুমি তরলের কি কিন্তন বিকৃতি করতে পারবে? ধরো একটা কঠিন পদার্থ আছে, তার এই বরাবর তুমি ফোর্স দিচ্ছ, ফোর্স দিচ্ছ, একটা বই আছে, বইয়ের উপরে এই বরাবর ফোর্স দিচ্ছ, তাহলে অ্যাঙ্গেল কি হবে? বইটা গিয়ে এরকম একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে, হ্যাঁ কি না? এরকম করবে তো বইটা। বই আছে এরকম চেপে দাও, এই যে বইটা আছে, এই বইয়ের উপরে বরাবর এরকম ঠেলে দিলে একটা অ্যাঙ্গেল করবে এইভাবে। কিন্তু তরলের ক্ষেত্রে কি সেটা করতে পারবে? এটা কেবলমাত্র কঠিন হলে সম্ভব। তাই কঠিন পদার্থ কিন্টন বিকৃতি সৃষ্টি করতে পারে, তাই তির্যক তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এবার আমরা যে ঘনীভবন আর তনুভবন যেটা বললাম,
এখানে কি হয়? এখানে হয় তরঙ্গের শীর্ষ এবং তরঙ্গের পাদ। এই যে জিনিসটা রয়েছে এখানে, এই যে তরঙ্গটা, এইটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। ইংরেজিতে এটাকে বলা হয় ক্রেস্ট, CREST। আর এই যে সবথেকে নিচু যেটা হয়ে আছে সেটাকে বলা হয় তরঙ্গপাদ। এটার ইংরেজি হচ্ছে ট্রাউ। ওখানে যেমন ঘনীভবন তনুভবন ছিল, এখানে হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ শীর্ষ এবং হচ্ছে তোমার তরঙ্গপাদ। তাহলে এই এই জিনিসটা কিন্তু তোমার তির্যক তরঙ্গের ক্ষেত্রে থাকে। তাহলে তির্যক তরঙ্গের ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার যেখানে বিস্তার সর্বোচ্চ, আর এটা হচ্ছে বিস্তার সর্বনিম্ন। এটা আমরা বুঝলাম। ঠিক। এইবার হচ্ছে তোমার তরঙ্গের কিছু প্যারামিটার, এগুলো তোমরা পড়েছো। তরঙ্গ গতি, ধরে নাও তরঙ্গ গতির জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো পড়েছি। তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায় এটা আমরা জানি। পর্যায়কাল বলতে কি বোঝায় তরঙ্গের ক্ষেত্রে এটা আমরা জানি। কম্পাঙ্ক বলতে কি বোঝায় এটা আমরা জানি। তরঙ্গের বেগ বলতে কি বোঝায়, এগুলোর মধ্যে সম্পর্ক কি তোমরা জানো? তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একবার পূর্ণ অসিলেশন হলে কতটা দূর পর্যন্ত তরঙ্গ যায়। আর এইটা ল্যামডা এন আর ভি এর মধ্যে সম্পর্ক কি জানো তোমরা না জানো না? হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু, কে বললো? ভালো করে বলো। ছোটবেলায় পড়োনি? ক্লাস 10-এ ভি ইকুয়াল টু এন ল্যামডা। তরঙ্গ বেগ ভি সমান হচ্ছে এন ইন্টু ল্যামডা। পড়েছি না পড়েছি না কিরে? এন মানে কম্পাঙ্ক, এন ইন্টু ল্যামডা। কি এটা কি অবাক লাগছে তোমাদের? আওয়াজ দাও। এন সমান হচ্ছে 1/3। হ্যাঁ, ক্লাস 10-এ 9-এ না 4-এ 5-এও অনেকে পড়ে নেয়। ভি ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু ল্যামডা। এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এক একটা তরঙ্গ কম্পন, একটা কম্পন কমপ্লিট করলে কতটা যায়। আর কম্পাঙ্ক মানে কি, 1 সেকেন্ডে কবার কাঁপে। তো দুটোকে গুণ করে দিলে 1 সেকেন্ডে কতটা যায়, সেটাই তরঙ্গের বেগ। ওকে, এই দিয়ে অনেক দূর অনেকগুলো ছোট ছোট জিনিস হবে। এবার আরেকটা হচ্ছে তোমার তোমার হচ্ছে ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ বলা ওয়েভ ফ্রন্ট। কোনো একটি, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 12-এ, এটা ক্লাস 11-এও আছে, এবং ক্লাস 12-এ কিন্তু এই কনসেপ্টটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ক্লাস 11-এও পড়ে, 12-এ পড়বে তরঙ্গ মুখ কাকে বলে। তাহলে কোনো একটি তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের যে সমস্ত কণাগুলি মাধ্যমের যে সমস্ত কণাগুলি একই দশায় থাকে, একই দশায় থাকে তাদের সঞ্চার পথকে তরঙ্গমুখ বলে বা ওয়েভ ফ্রন্ট বলে। এই তোরা বুঝতে পেরেছিস কথাটা কোনোভাবে? এবং ধরে নাও, এখানে ধরে নাও এই পয়েন্টে একটা কণা কাঁপছে, তাহলে তরঙ্গ কোন দিকে যেতে পারে? যদি বাতাস থাকে কোন দিকে তরঙ্গ যেতে পারে? আমি ধরে নাও এখানে কথা বলছি, এই কথাটার আওয়াজটা কোন দিকে যেতে পারে? শুধু কি একজনের কানের দিকে যাবে? কোন দিকে যেতে পারে? কোন কোন দিকে যেতে পারে? সব দিকে যেতে পারে, হ্যাঁ কি না? তাহলে এই দিকে ধরে নাও
তরঙ্গটা এইদিকে যাচ্ছে, 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 তরঙ্গটা এইদিকে যাচ্ছে। এবার বলো তো দেখি, এখান থেকে সবারই ডিস্টেন্স যদি একই হয়, এইরকম যে পয়েন্ট গুলো আছে ডিস্টেন্স গুলো সমান, তাদের তো দশাও সমান হবে। একই দূরত্বে যদি থাকে তাদের তো দশা একই হবে, তাদের সরণ একই, ত্বরণ একই, বেগ একই। দশা বলতে কি বোঝায়? এই যে দশা বলতে কি বোঝায়? যাদের সরণ, বেগ আর ত্বরণ, এই তিনটে জিনিস একসাথে বলা হয় দশা। কার দশা? তুমি যদি কারোর কোনো কণার সরণ, বেগ আর ত্বরণ জানতে পারো, তাহলে তার গতিশক্তি, তার স্থিতিশক্তি, তার ভরবেগ, সে কোথায় যাবে, তার মোট এনার্জি, সব তুমি জানতে পারবে যদি কণার ভর তোমার জানা থাকে। তাই সরণ, বেগ, ত্বরণকে বলা হয় কণাটির দশা। যেমন তোমার দশা, তোমার ইকোনমিক দশা বুঝতে গেলে তোমার ব্যাংক ব্যালেন্স জানতে হবে। তোমার ব্যাংক ব্যালেন্স দেখলেই বোঝা যাবে তোমার জামা কাপড় কি পরেছো, কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছো, সেগুলো দেখলে যেমন বোঝা যাবে তোমার ইকোনমিক দশা কিরকম। তোমাকে যেমন 4-5টা কোশ্চেন জিজ্ঞেস করলে তুমি ফটাফট অ্যান্সার দিতে পারছো কি পারছো না, তার উপর নির্ভর করবে যে তুমি কেমন পড়াশোনার দশায় আছো। সেরকমই কোনো একটা কণা যখন কাঁপবে মাধ্যমে, তখন সেই কণাটার সরণ, বেগ, ত্বরণ, বা কাঁপুক বা ছুটুক বা যাই করুক, তার সরণ, বেগ, ত্বরণ যদি জানা থাকে, তাহলে তার সবকিছু জানা যায়। তাই সরণ, বেগ, ত্বরণকে একসাথে কণার দশা বলা হয়। তাহলে এখানে দেখো, যদি এই যে একই দূরত্বে যদি থাকে, সেই তার সঞ্চারপথটা কি হবে? কোনো একটা বিন্দু থেকে একই দূরত্বে থাকছে এরকম 3D জিনিস কি হয়? কোনো একটা বিন্দু থেকে একই দূরত্বে যে পয়েন্ট গুলো থাকবে তাদেরকে জুড়লে কি তৈরি হবে? নেই, গোলক। বৃত্ত বললে তাহলে তুমি কি বলছো? একটা তল বরাবর খালি তরঙ্গ যাবে, তা কি হয়? আমি কথা বলছি তাহলে কি উপরের দিকে যাচ্ছে না কথাটা? তাহলে এইটা হবে গোলক। তাহলে দেখো, একটা বিন্দু যদি কাঁপে, তাহলে এখানে একটা বিন্দু কাঁপছে, তাহলে বিন্দু যদি কাঁপে, তাহলে বিন্দু উৎস, এটাকে বলা হয় বিন্দু উৎস। তার মানে বিন্দু কাঁপছে। তাহলে বিন্দু যদি কাঁপে, তাহলে সেক্ষেত্রে এই যে তরঙ্গ মুখটা তৈরি হলো, এইটা হলো গোলক। তাহলে গোলকটা হলো তরঙ্গ মুখ। 1 নাম্বার। যদি একটা লম্বা লাইন অন্য স্ট্রাকচার হতে পারে দেখি। নাম্বার 2, নাম্বার 2, ধরে নাও একটা 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 ধরে নাও দড়ি, একটা তার, একটা তার কাঁপছে ধরে নাও। এই তারটা কাঁপছে, দুজন ধরে এরকম করে কাঁপাচ্ছে, তাহলে এটাকে বলা হয় রেখা উৎস। রেখা উৎস মানে কি? একটি তার কাঁপছে, রৈখিক একটি সরল রৈখিক তার কাঁপছে। তাহলে তার ক্ষেত্রে কি হবে তরঙ্গমুখ বলো? কে বলতে পারবে? দেখো, এই কণা থেকে কার আওয়াজ হচ্ছে রে? এই কণা থেকে এরকম একটা বৃত্ত হবে, এই কণা থেকেও একটা এরকম বৃত্ত হবে, এই কণা থেকেও বৃত্ত হবে। বৃত্তগুলো জুড়ে দিলে কি হবে? কি গো? তাহলে এইটা হলো চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে তোমরা সবই বললে, লম্ব বৃত্তাকার চোঙ বললে, এটা কখন হবে? যদি অসীম দৈর্ঘ্য হয়। এটা অসীম দৈর্ঘ্য হলে এরকম হবে। তার কারণ দুই দিক তুমি ঘেরতে হবে না তোমাকে, এই দুদিক ঘেরতে হবে না। কিন্তু যদি অসীম না হয়ে সসীম হয়, যদি সসীম দৈর্ঘ্যের হয়, ছোট দৈর্ঘ্যের হয়, মানে ধরে নাও এইটুকু তার, এইটা যদি কাঁপছে, এইটুকু তার যদি ধরো কাঁপছে, এটা হচ্ছে তার, এই কম্পনশীল তার হয়, কম্পনশীল তার যদি এইটা হয়, তাহলে কি হবে? তাহলে এইগুলোর জন্য তো গোল তুমি পেলে ঠিক কথায়। দুই দিকের জন্য কি পাবে? এইদিকে পাবে একটা বৃত্ত, আর এইদিকে পাবে একটা বৃত্ত।
তাহলে এইগুলো হচ্ছে তোমার ডাম্বেল টাইপের হচ্ছে, অনেকটা ডাম্বেল টাইপের। ডাম্বেল হতে গেলে এটা আর একটু ফুলে যেত। তাহলে এইরকম টাইপের তোমার পাবে। তুমি এটা কি পেলে? তরঙ্গ মুখ। এটা হচ্ছে কি? তরঙ্গ মুখ। মানে কোন একটা কণা কাঁপছে, তার জন্য যে বিন্দুতে, যে বিন্দুগুলোতে একই দশা থাকবে সেগুলোকে বলা হয় তরঙ্গ মুখ। বুঝতে সুবিধা হলো না অসুবিধা হলো? এবার তোমাদের একটা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনটা ভাবিও। সূর্য থেকে যে আলো, আলোক তরঙ্গ নির্গত হয় তা পৃথিবী পৃষ্ঠে কেমন ধরনের, কেমন ধরনের তরঙ্গ মুখ সৃষ্টি করে? এটা ভেবো এবং বলিও। চলো, গুড নাইট। আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা যদি আমি সামারি করি, টুডেজ ক্লাস, তাহলে এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র গল্প, আর তার সাথে সাথে ফান্ডা, কিছু ফান্ডা। কোনো কিন্তু অঙ্ক, ম্যাথামেটিক্স এখানে করলাম না। মনে রাখবে, ফিজিক্স পড়া মানে অঙ্ক করা নয়, কিন্তু ফিজিক্স ভালো করে বুঝতে গেলে প্রচুর অঙ্ক করতে হবে। তাই আগে গল্পটা ভালো করে বুঝতে হবে, তার পরের দিন। তাহলে আজকের ক্লাসটা এইটা হলো। নেক্সট ক্লাস যেটা হবে, এই যে আমি গাল গল্পগুলো দিলাম সেইগুলোর আমরা অঙ্ক করব, ম্যাথামেটিক্সটা বুঝবো যে কেমন সমীকরণ হয়। এসএইচএম এর সমীকরণে আমরা দেখেছিলাম যে y ইকুয়াল টু, এসএইচএম এর সমীকরণ ছিল y ইকুয়াল টু a sin ওমেগা টি, বা a sin ওমেগা টি প্লাস ফাই, বা y ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই। এবার প্লাস ফাইটাকে আমি যদি বাদ দিই, তাহলে হয় a sin ওমেগা টি, না হলে a cos ওমেগা টি। তাহলে এসএইচএম এর ক্ষেত্রে এরকম সমীকরণ হয়েছে। তাহলে ওয়েভের ক্ষেত্রে কি সমীকরণ হবে? যে ওয়েভটা প্রপাগেট করছে, যে ওয়েভটা প্রপাগেট করছে মানে কি? যেটা প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহী তরঙ্গ, যেটা প্রবাহী তরঙ্গ, তার সমীকরণ আমরা বোঝার চেষ্টা করব। এইটা দিয়ে আমরা ক্লাস শুরু করব, এটা দিয়ে ক্লাস স্টার্ট হবে। তার আগে তোমরা একটু এই চ্যাপ্টারের যে ইন্ট্রোডাকশন, যে বইয়ে যেগুলো আছে সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। মনে রাখবে, বইয়ে কিন্তু 100% আছে, বই কিন্তু পড়তে হবে। একটা মাস্টার তোমাদেরকে খালি কোন কেমন ভাবে কি হয় সেটা বলতে পারে, কিন্তু বইয়ে কিন্তু অনেক বেশি তথ্য লেখা থাকে, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে, পড়তে হবে। ওকে, চলো টাটা, বাই। হুম।